আচ্ছা, প্রকৃতির সব নিয়মই কি সবসময় অক্ষরে অক্ষরে মেনে চলা হয়, নাকি কিছু নিয়ম আছে যা ভাঙার জন্যই তৈরি? চলুন আজ আমরা জলের এমনই একটা অদ্ভুত একেবারে নিয়ম ভাঙা একটা গল্প শুনব। আর এই নিয়মটা যদি জল না ভাঙতো তাহলে হয়তো পৃথিবীতে প্রাণের চেহারাটাই অন্যরকম হতো। চলুন তাহলে তাপ আর শক্তির এই দারুণ রহস্যটা ভেদ করা যাক। তো আজকের আলোচনার শুরুতেই একটা প্রশ্ন। কনকনে শীতে যখন পুকুর বা হ্রদ জমে বরফ হয়ে যায়, তখন তার নিচে মাছেরা কি করে বেঁচে থাকে? শুনতে একটা ধাঁধার মতো লাগছে, তাই না? কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে বিজ্ঞানের খুব সাধারণ কয়েকটা ধারণার মধ্যেই। এই ধাঁধাটার সমাধান করতে হলে আমাদের কয়েকটা ধাপ পেরোতে হবে। আর প্রথম ধাপটাই হলো তাপ আর তাপমাত্রা, এই দুটো জিনিসকে ঠিকঠাক বোঝা। এগুলো পরিষ্কার হয়ে গেলেই দেখবেন রহস্যটা কিভাবে জলের মতো সোজা হয়ে যায়। প্রথমেই আসি তাপের কথায়। সহজ করে বললে তাপ হলো এক ধরনের শক্তি, মানে কোনো জিনিসের ভেতরে যে কোটি কোটি অণু আছে তাদের মোট যে ছোটাছুটির শক্তি, সেটাই হলো তাপ। আর তাপের একটা খুব সাধারণ নিয়ম আছে, ওটা সবসময় গরম জায়গা থেকে ঠান্ডা জায়গার দিকে দৌড় দেয়। আর তাপমাত্রা? তাপমাত্রা হলো ওই অণুগুলোর ছোটাছুটির একটা গড় পরিমাপ। মানে কোনো জিনিস ঠিক কতটা গরম বা ঠান্ডা সেটা বোঝার মাপকাঠি। আর এই তাপমাত্রাই ঠিক করে দেয় যে তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে। যেখানে তাপমাত্রা বেশি সেখান থেকে কমের দিকে। আচ্ছা, তাপ আর তাপমাত্রা তো বোঝা গেল, কিন্তু এদের মধ্যে যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে সেটা বোঝা কিন্তু খুব দরকার, কারণ এটাই আমাদের পুকুরের রহস্য সমাধানের প্রথম ক্লু। তো আসল পার্থক্যটা কোথায়? ভাবুন তো, তাপ হলো টোটাল এনার্জি, মানে মোট শক্তি। তাই একটা বস্তুর ভর যত বেশি হবে তার মোট তাপও তত বেশি হবে, তাই না? কিন্তু তাপমাত্রা হলো অ্যাভারেজ এনার্জি বা গড় শক্তি। এটা কিন্তু ভরের ওপর নির্ভর করে না। ঠিক এই কারণে একটা জিনিসে কতটা তাপ আছে সেটা শুধু থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মেপে বলা যায় না, তার ভর কত সেটাও জানতে হয়। ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে একটা উদাহরণ দিলে। ধরুন একটা ছোট কাপে আর একটা বড় হাঁড়িতে জল নিয়ে গরম করা হচ্ছে। যদি দুটোতে একই পরিমাণ তাপ দেওয়া হয়, কোনটার জল আগে গরম হবে? অবভিয়াসলি ছোট কাপেরটা, কারণ ওর ভর কম। তার মানে সোজা কথায়, ভর যত বেশি, তাপমাত্রা বাড়াতে তাপও তত বেশি লাগে। বেশ, প্রথম সূত্রটা তাহলে আমাদের হাতে চলে এলো। এবার চলুন পদার্থবিজ্ঞানের আরও একটা খুব সাধারণ নিয়ম জেনে নিই। এটা কিন্তু প্রায় সব পদার্থের ক্ষেত্রেই সত্যি। নিয়মটা খুব সোজা। বেশিরভাগ জিনিসই গরম করলে আকারে বাড়ে, মানে প্রসারিত হয়, আর ঠান্ডা করলে ছোট হয়ে যায়, মানে সংকুচিত হয়। এটাকে বলে তাপীয় প্রসারণ। সবচেয়ে ভালো উদাহরণ হলো রেল লাইন। খেয়াল করলে দেখা যাবে দুটো লাইনের মাঝে একটু ফাঁক রাখা হয়, কারণ গরমকালে গরমে লাইনটা বেড়ে গিয়ে যেন বেঁকে না যায়। তবে হ্যাঁ, এই আকারে বাড়ার ব্যাপারটা সবার জন্য একরকম নয়। যেমন ধরুন, কঠিন পদার্থ একটু বাড়ে, তরল পদার্থ তার চেয়ে একটু বেশি বাড়ে, আর গ্যাস, সে তো সুযোগ পেলেই হুশ করে অনেকটা বেড়ে যায়। এটা কিন্তু প্রায় সব পদার্থের জন্যই একটা বাঁধা ধরা নিয়ম। আর ঠিক এখানেই আমাদের গল্পের আসল টুইস্ট, কারণ আমাদের পরিচিত জল এই সাধারণ নিয়মটা মানে না, ও একটু অন্যরকম। জলের এই অদ্ভুত নিয়ম ভাঙা আচরণটাকেই বলে ব্যতিক্রান্ত প্রসারণ। ভাবা যায়, ঠান্ডা করলে যেখানে সব জিনিস গুটিয়ে ছোট হয়ে যাওয়ার কথা, সেখানে জল উল্টো দিকে হাঁটে, মানে আকারে বাড়তে শুরু করে। আর এই পুরো ব্যাপারটা ঘটে একটা ম্যাজিক টেম্পারেচারকে ঘিরে, সেটা হলো 4 ডিগ্রি সেলসিয়াস। এই সংখ্যাটা খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ ঠিক এই তাপমাত্রাতে জলের আচরণ পুরোপুরি পাল্টে যায়। এর মানে কি? এর মানে হল 4 ডিগ্রি সেলসিয়াসে জল সবচেয়ে বেশি ঘন বা ডেন্স থাকে, মানে সবচেয়ে কম জায়গা নেয়। আর মজার ব্যাপার হলো, তাপমাত্রা যদি 4 ডিগ্রি থেকে বাড়ে তাহলেও জলের আয়তন বাড়ে, আবার 4 ডিগ্রি থেকে কমলেও আয়তন বাড়ে। অদ্ভুত না? কিন্তু এই অদ্ভুত ব্যাপারটা বিজ্ঞানীরা প্রমাণ করলেন কিভাবে? এর জন্য একটা ক্লাসিক এক্সপেরিমেন্ট আছে, নাম হোপের পরীক্ষা। চলুন খুব সংক্ষেপে দেখে নিই পরীক্ষাটা কি বলে। এই পরীক্ষাটায় একটা সিলিন্ডারের মাঝে জল ঠান্ডা করা হয়।
তো প্রথমে জল ঠান্ডা হয়ে 4 ডিগ্রি সেলসিয়াসের দিকে যেতে থাকলে ওটা ভারী হয়ে নিচে নামতে থাকে, তাই নিচের থার্মোমিটারের রিডিংটা আগে 4 ডিগ্রিতে পৌঁছায়। কিন্তু আসল খেলাটা শুরু হয় এরপর। জল যখন 4 ডিগ্রির থেকেও বেশি ঠান্ডা হতে শুরু করে তখন ওটা হঠাৎ হালকা হয়ে যায় আর উপরে উঠতে থাকে। ফলে ওপরের জলটাই আগে 0 ডিগ্রিতে পৌঁছে বরফ হয়ে যায়, আর নিচের জল সে 4 ডিগ্রিতেই থেকে যায়। কি দারুণভাবে প্রমাণ হয়ে গেল ব্যাপারটা। তো আমাদের হাতে এখন সব সূত্র চলে এসেছে: তাপ, তাপমাত্রা, সাধারণ প্রসারণ আর জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এবার চলুন সবগুলোকে এক জায়গায় করে পুকুরের সেই রহস্যটার সমাধান করে ফেলি। তাহলে কি হয়? শীতকালে পুকুরের ওপরের জল ঠান্ডা হতে শুরু করে, ঠান্ডা হয়ে ভারী হয়ে নিচে নামে, আর নিচের গরম জল ওপরে উঠে আসে। এই ওঠা-নামাটা চলতে থাকে যতক্ষণ না পুরো পুকুরের জল 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছায়। এরপর যখন উপরের জল আরও ঠান্ডা হয়, মানে 4 ডিগ্রির নিচে নামে, তখন কি হয়? ঠিক ওটা হালকা হয়ে উপরেই থেকে যায়, আর ঠান্ডা হতে হতে 0 ডিগ্রিতে পৌঁছে বরফ হয়ে যায়। এই বরফের স্তরটা একটা কম্বলের মতো কাজ করে, বাইরের কনকনে ঠান্ডাটাকে নিচে যেতে দেয় না, আর তাই নিচে 4 ডিগ্রি সেলসিয়াসের আরামদায়ক জলে মাছ আর অন্য প্রাণীরা দিব্যি বেঁচে থাকে। তার মানে জলের এই নিয়ম ভাঙার অভ্যাসটা জলজ প্রাণীদের জন্য একটা আশীর্বাদের মতো। কিন্তু মুদ্রার তো দুটো পিঠ থাকে, তাই না? এর একটা অন্য দিকও আছে। ভালো দিকটা তো আমরা দেখলামই, এই অদ্ভুত আচরণের জন্যই হ্রদ বা নদীগুলো পুরোপুরি জমে বরফ হয়ে যায় না, নিচে একটা নিরাপদ আশ্রয় তৈরি হয়। এক কথায় এই নিয়মটা জলজ জীবনকে বাঁচিয়ে রাখে। কিন্তু খারাপ দিকটাও কম নয়। এই একই কারণে কিন্তু শীতের দেশে জলের পাইপ ফেটে যায়, কারণ পাইপের ভেতরের জল যখন জমে বরফ হয় তখন ওর আয়তন বেড়ে যায়, আর প্রচণ্ড চাপে পাইপটা ফেটে যায়। এমনকি ক্ষেতের ফসল বা গাছের কোষের ভেতরের জল জমে গিয়েও একই ঘটনা ঘটে, ফসল নষ্ট হয়ে যায়। তাহলে দেখুন জলের এই অদ্ভুত ব্যতিক্রমী আচরণটা পৃথিবীতে প্রাণের জন্য কতটা জরুরি। এটা আমাদের ভাবতে শেখায়, কখনো কখনো নিয়মের বাইরে যাওয়াটাই হয়তো বড় কোনো ভালোর জন্য দরকার। এখন প্রশ্ন হলো, প্রকৃতির বুকে এমন আর কত নিয়ম ভাঙার গল্প লুকিয়ে আছে যা আমাদের এই পৃথিবীকে এত সুন্দর আর বাসযোগ্য করে তুলেছে?